ওদের কাছে বর্তমানে আমাদের কোনো চাওয়া নাই, ঠিক আছে? ওরা আসবে ডিরেক্টলি, ওদের আমরা পদত্যাগ চাই, আর কিচ্ছু চাই না। ওদের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক আসিল, কিন্তু ওদের কাছে আর আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের চাওয়া পাওয়া একটাই, ওদের আমরা পদত্যাগ চাই, ওদেরকে আর আমরা চাই না। দেশের যে পরিস্থিতি, সাধারণ মানুষের যা অবস্থা, সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম। জগন্নাথ বুঝে গেছে সব সালারা বাটপার, আর কারোর উপরে আমরা ভরসা করতে চাচ্ছি না। এই সব সালারা বাটপার। আগে তো চিন্তাই মিন্দাই ছিল না, এখন তো চিন্তাই রাজধানী। আমরা আমার রাত 10টার পরে তো দেখা যাচ্ছে যদি ফাঁকা জায়গা যাই, ওই সময় টাকা পয়সা নিয়ে যায়, মারধর করে। দেশ যে পরিবর্তন হবে এই তত্ত্বাবধায়ক সরকার দিয়া, কিন্তু আমরা তো এই পর্যন্ত কোনো পরিবর্তন পাইনি। আবারও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। গেল 10 নভেম্বর রাজধানীর গুলিস্তানে নূর হোসেন দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচিতে আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা চালানো ও কয়েকজনকে আটক করার ঘটনা। বাংলাদেশের ছাত্র জনতা বা বিভিন্নভাবে তারা ওকে মনে হলো মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে এটা উচিত না। বন্ধুরা, আশা করি ভালো আছেন। গুরুত্বপূর্ণ কিছু খবর দেখাবো। ভিডিও শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ খবর হতে যাচ্ছে আজকে। যে ভিডিও দেখলে আপনারা পুরোপুরি অবাক হবেন এবং চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল। সবগুলো খবর একত্র করে আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। একদম না টেনে পুরোপুরি ভিডিওটি দেখলেই আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ খবরগুলো আপনারা পেয়ে যান। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। উপদেষ্টা যতক্ষণ আসবে না আমরা এখান থেকে যাব না। এই স্থান ত্যাগ আমরা করব না। রাত পেরিয়ে দিন হবে, দিন পেরিয়ে আবার রাত হবে, আমরা এই স্থান ত্যাগ করবো না যতক্ষণ তিনি আসবে না। আমরা অসুস্থ রোগী, ঠিক আছে? তারা পথ পাইছে কাদের জন্য? আমাদের জন্য, আমাদের বুকের উপর দিয়ে, ঠিক আছে? আমাদের বুকের উপর দিয়ে তারা চলতেছে বর্তমানে। তো আমাদেরকে এতক্ষণ, এই যে দুপুর 12টা থেকে রাত বাজে কয়টা এখন? রাত বাজে 11টা। দুপুর 12টা থেকে রাত বাজে 11টা। এতক্ষণ আমাদের অসুস্থ রোগীকে এই যে ভোগান্তিটা ভুগাইলো, এটা কেন? ওদের কাছে বর্তমানে আমাদের কোনো চাওয়া নাই, ঠিক আছে? ওরা আসবে ডিরেক্টলি, ওদের আমরা পদত্যাগ চাই, আর কিচ্ছু চাই না। ওদের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক আসিল, কিন্তু ওদের কাছে আর আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের চাওয়া পাওয়া একটাই, ওদের আমরা পদত্যাগ চাই, ওদেরকে আর আমরা চাই না। ওরা আসুক, ওরা আসলেই সব আমরা ক্লিয়ারলি, এটা কোনো মিডিয়াকে আমরা বলি নাই, ঠিক আছে? তো ওরা আসার পরেই আমরা ক্লিয়ারলি এটা বলবো, তার আগে আমরা এটা বলতে পারবো না। আই এম সরি। তখনই সব মিডিয়াকে বলা হবে, মিডিয়ারা থাকবে অবশ্যই, তখনই সব মিডিয়াদেরকে জানানো হবে। আমাদের এখানে কোনো দাবি নেই। আমাদের যা দাবি, যদি কোনো দাবি থাকে তাহলে আমাদের পার্সোনালিটি বলবে। আমাদের একটা দাবি, এখন উপদেষ্টা আমাদের এখানে আসবে, এটা যদি আমাদের দাবি এখানে। আর যতক্ষণ আমি যেখানে থাকুক না কেন, এখানে উনি আসতেই হবে। উনি যদি দেশের বাইরে থাকে, উনি এখানে আসতেই হবে। আমরা দাবি দেওয়া যেটা নিব সেটা আপনার 12টার পরে সবকিছু জানানো হবে, যতক্ষণ উপদেষ্টা না হবে। আর যদি তারা না আসে, আমাদের আহতরা যারা আছে তারা যদি আরও অসুস্থ হয়ে যায়, এটার পদক্ষেপ করলাম আরও ভয়ঙ্কর হতে পারে, স্বাভাবিক। কিন্তু আমরা এখান থেকে আর সরবো না। এখানে যতক্ষণ না আসবে, অত সারা রাতকে যদি দিনে 24 ঘন্টা থাকতে হয় রাজপথে, তাও থাকবো। আজকে এই রাস্তা বন্ধ, কালকে এরকম হাই রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে। তাদেরকে আসতে হবে। তাদেরকে আমরা আক্রমণ করবো কেন? তাদেরকে কোনো আক্রমণ করার কোনো সিদ্ধান্ত নাই। তারা আসে না, তারা কোনো দাবি দাবা মানেও না, আসে না। তারা শুধু মানে নিজে এই যে এসি হাওয়া বাতাস খায়, তারা বড় দামি গাড়ি নিয়ে চলাফেরা করে। আমরা যে দাবিটা করছি, 4 জন উপদেষ্টা এখানে আসা লাগবে। ওনারা যতক্ষণ না থাকবে, আসবে, আমরা এই রাজপথ থেকে ছাড়বো না। আল্লাহ, আমাদের যদি এখানে মরাও লাগে, আমরা মরতে প্রস্তুত। আপনাদের অনেককে দেখেছি, এমনও প্ল্যান আছে, যদি কোনো উপদেষ্টা না আসে, এই বিল্ডিং এর ছাদের থেকে মরে যাবো, তবুও সবাইকে স্বাধীন করে ছাড়বো। দাবি একটাই, যে আমাদের উপদেষ্টা মণ্ডলীগণ তারা আসবেন, তারা এসে আমাদের অনশন ভাঙাবেন। আমরা দুপুর থেকে এ পর্যন্ত সকাল থেকে আমরা খাই নাই। আমাদের দাবি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা না খাওয়া, এবং এই পর্যন্ত থেকে আমরা বলতেছি আমাদের দাবি শুধু একটাই তাদের কাছে, তারা আসুক, তারা এসে সুষ্ঠুভাবে আমাদের কথা শুনুক। আমাদের যৌক্তিক দাবি দেওয়া সেগুলো মেনে নিলে আমরা যে যার মতো জায়গার মতো আমরা চলে যাব। দেশের যে পরিস্থিতি, সাধারণ মানুষের যা অবস্থা, সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম। আমরা যে বাংলাদেশটা মূলত গড়ে তুলতে চেয়েছিলাম, সেটা কোনোভাবেই হয় না। যেমন এখন আমরা যখন রাস্তা দিয়ে যাই, এলাকার
কিছু ছেলেপেলে থাকে যারা এক সময় আগেকার সময় যেটা ছিল তখন তারাও কোনোভাবে টিচ করতো না, কিন্তু বর্তমানে হচ্ছে তারা বিভিন্নভাবে মেয়েদেরকে টিচ করে। পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনো রকম কোনো সহযোগিতা করে না, ইনফ্যাক্ট না দেখার একটা ভান করে তারা চলে যায়। এক কথায় পুলিশ পুরো দমে তারা পঙ্গু হয়ে গেছে, শিক্ষার্থীদের কোনো রকমভাবে সাহায্য করতেছে না, যা সব শুধু দেখানোর কারণে। যেমন রাষ্ট্র আমরা চেয়েছিলাম কিছুই না। বাংলাদেশে বেকারত্বের হার এত পরিমাণের বেশি, তারা তাদের নিজেদের ক্যারিয়ারের কোনো ঠিক নাই, কিন্তু মানুষের ক্যারিয়ার নিয়ে তারা আন্দোলন করতেছে। পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, এইখানে বাংলাদেশে যত হতদরিদ্র মানুষরা আছে তারা এখানে চিকিৎসা করতে আসে, কিন্তু এই আন্দোলনের কারণে আমি দেখেছি মানুষজন কান্না করতেছে, যেতে পারতেছে না, প্রচণ্ড বাজে অবস্থা। ইনফ্যাক্ট আমার আব্বুকে লাস্ট পর্যন্ত বেড রেস্টের রোগীকে আমি হাঁটায় নিয়ে যাই, এরকম একটা অবস্থা। এরকম আমরা দেশ চাই না, এরকম রাষ্ট্র আমরা চাই না কখনোই। অন্তর্বর্তীকালীন সরকারের বয়স 3 মাস। এই সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে পারেননি সরকার। সাধারণ মানুষের অভিযোগ, সিন্ডিকেটও ভাঙতে পারেননি তারা। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আমাদের আলু, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলো এখনো ধরাছোঁয়ার বাইরে, এখনো স্বস্তি পর্যায়ে আসেনি। আগে যেমন একটু কম ছিল, এখন একটু জিনিসের দাম বাড়তি। আপনার জায়গায় গিয়া কমাইতে হবে, জায়গায় না কমাইতে পারলে আপনি এখানে এসে কিভাবে কমাবেন? দাম যদি কমতো তাহলে আমরা বুঝতে পারতাম যে সিন্ডিকেট ভাঙা সম্ভব হচ্ছে। এটা তো আসলে কমে তো নাই। যুক্তরাষ্ট্র সবসময় ভিন্নমত ও কণ্ঠস্বর সহ সব দলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশকে সমর্থন করে থাকে। সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশিদের এগুলো রক্ষা করা অপরিহার্য। এভাবেই বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। And upholding and protecting these freedoms for all Bangladeshis is necessary to ensure a true democratic future. স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। গেল 10 নভেম্বর রাজধানীর গুলিস্তানে নূর হোসেন দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচিতে আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা চালানো ও কয়েকজনকে আটক করার ঘটনা তুলে ধরে এ বিষয়ে মার্কিন প্রশাসনের অবস্থান জানতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর। How does the US view the recent action preventing Awami League activists from 10 নভেম্বর ঢাকায় একটি রাজনৈতিক সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা দেওয়ায় সাম্প্রতিক পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে কি বার্তা আছে? তার সমর্থকেরা এর আগে বাক স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, So we support the freedom of expression, peaceful assembly and association. আমরা ভিন্নমত বিরোধী কণ্ঠস্বর সহ সব দলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশকে সমর্থন করে থাকি। আমাদের দৃষ্টিকোণ থেকে এই স্বাধীনতাগুলো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সকল অংশীদারদের সাথে এই সমর্থনের কথা জানিয়ে থাকি। দেশের একটি সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সকল বাংলাদেশের জন্য এই স্বাধীনতাগুলো সমুন্নত রাখা এবং সেগুলো রক্ষা করা অপরিহার্য বলে মনে করে যুক্তরাষ্ট্র। Is necessary to ensure a true democratic future. গেল 29 অক্টোবর 20 জন, নভেম্বরের প্রথম সপ্তাহে 29 জন এবং 7 নভেম্বর 118 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর PID। বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা তা জানতে চান বাংলাদেশি এই সাংবাদিক। Report says that they've removed press credential for 184 journalists. সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে অ্যাসোসিয়েটেড প্রেসের ব্যুরো চিফ সহ বাংলাদেশের 184 জন সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার অধিকারকে সমর্থন করার জন্য সংবাদপত্রের স্বাধীনতার উপর এই সীমাবদ্ধতা মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করেছে? আপনাকে শুধু একটি তথ্য জানাতে চাই, এ বিষয়ে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে একটি চিঠি পাঠিয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? Recently the committee to protect journalists already sent a letter to Dr. Yunus. জবাবে